বর্তমান অবস্থাটা আসলে কি? শুধু কল সেন্টার কিন্তু আইটি ওয়ান অফ দ্য মেজর এরিয়া হচ্ছে ব্যাক অফিস প্রসেসিং। সুতরাং বিপিইউটা যদি ঠিকভাবে করা যেতে পারে। একটা বিষয় মনে রাখতে হবে যে বাংলাদেশ এই আউটসোর্সিং এর জগতে প্রবেশ করছে কবে, খুব সাম্প্রতিককালে, এবং বাংলাদেশ এই জায়গাটার উপরে ফোকাস করতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যে জায়গাটা, যে আমার কোনো কানেক্টিভিটি ছিল না। আমি সাবমেরিন কেবল পেয়েছি কবে, যখন আমার কানেক্টিভিটি দাঁড়িয়েছে। সাবমেরিন কেবল পাওয়ার পরে আমার এখনো রিডান্ডেন্সি তৈরি হয়নি, অর্থাৎ আমার একটা কেবল যদি কেটে যায় তাহলে বিকল্পটা এখনো পর্যন্ত কোনো ব্যাকআপ নাই। এই সার্বিক অবস্থার পরেও আপনি শুনলে খুশি হবেন, গত বছর আমরা সফটওয়্যার অ্যান্ড আইটিএস এনেবল খাতে আমাদের গ্রোথ ছিল 35%, এবং এই গ্রোথের প্রেক্ষিতে আমি এক্সপেক্ট করি যে আমরা যে গতিতে যাচ্ছি, যে সাপোর্টটা গভর্নমেন্টের প্রয়োজন ছিল, গভর্নমেন্ট তো ব্যবসা করে দেবে না, আমার বিজনেস আমি করব, কিন্তু আমার পরিবেশটা দরকার। এবং জয় যে কথাটি বলেছে যে একটি আইটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে, আমি গভর্নমেন্টের কাছে সেই জিনিসটাই চাই, পরিবেশটা গড়ে দেবে। বাংলাদেশের মানুষের ইন্টেলিজেন্সটা এত ভালো যে আপনারা যেটা গার্মেন্টসে দেখেছেন, গার্মেন্টসে যে লোকগুলো কাজ করেছে তারা বেসিক্যালি একদম নিচের স্তরটা থেকে এসছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে যাদেরকে নিয়ে কাজ করছি তারা কিন্তু উচ্চ স্তরের, এবং তাদের ইন্টেলিজেন্স অনেক বেশি। এটা বিষয় হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে আমরা 80 দশকে যখন গিয়েছি তখন কিন্তু আমরা লিডিং পজিশনে আছি আমাদের উপমহাদেশের মধ্যে, কিন্তু সেটা ছিল শ্রমভিত্তিক। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেধাভিত্তিক, এবং এই মেধাভিত্তিক জ্ঞান নির্ভর এইখানে যদি আমরা প্রবেশ করতে না পারি তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি ওই যে প্রবৃদ্ধির কথা বলবেন, প্রবৃত্তি তো আমার কৃষিখাত থেকে কতটুকু আমি আনতে পারবো, শিল্প আমি বিকশিত হই নাই, সুতরাং আমার ক্ষেত্রটাই হচ্ছে তথ্য প্রযুক্তি, সুতরাং এই জায়গাটাই আমার গ্রোথ। আমি যদি আমরা বিপ্লব করতে চাই তাহলে তো আমাদের বিপ্লব করার জন্য কৃষিক্ষেত্র যে এফিশিয়েন্সি বাড়ানো, সেটার জন্য যে ট্রেডিং বাড়ানো, আজকে সে ডিজিটাল যে ইনিশিয়েটিভটা অনেক কাজ করবে, এবং কিন্তু আপনি একজন মানে প্রবাসী এন্টারপ্রেনার হিসেবে আমি বলবো, বাংলাদেশি আমেরিকান হিসেবে বলবো, জব্বার ভাই বলেছেন যে সরকারের কাজ ব্যবসা নয়, একটা এনাবলিং একটা এনভায়রনমেন্ট করে দেওয়া। এবং আপনি একজন উদ্যোক্তা হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখেন যে সরকার যেভাবে পলিসি সাপোর্ট দিচ্ছে বা ইনফ্রাস্ট্রাকচারাল যে ইয়েগুলো ফোরসি করছে সামনের দিনের জন্য, একজন উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে কতটা সিকিউর বোধ করছেন যে সরকার ব্যবসা করবে না, সরকার উদ্যোক্তাদের জন্য ফ্যাসিলিটেট করবে, তাদের জন্য সুযোগ তৈরি করে দেবে? জব্বার ভাই আসলে সরকারের যে ফ্যাসিলিটেটর, এজ এ অনেস্ট ব্রোকার, এবং সেটার জন্য আমরা যারা বিজনেস এন্টারপ্রেনারশিপ ড্রাইভ আছে, যারা বিজনেস করতেছি, আমরা সেই রকম সরকার চাই, এন্ড সেই যারা ফ্যাসিলিটেট করবে এবং সেই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে, এবং সেটা যেটা আমি দেখতে পাচ্ছি, যেমন ট্যাক্সের ব্যাপারে, কম্পিউটার ট্যাক্স, বিভিন্ন ইলেকট্রনিক ট্যাক্স, সেটার ব্যাপারে অনেক হাই ছিল, এখন কমে গেছে, সুতরাং দিজ আর ভেরি ফ্রেন্ডলি। মোবাইল টেলিফোনিতে না, একমাত্র আপনি যদি করের ক্ষেত্রে ধরেন সিম ট্যাক্স, দ্যাটস দ্য অনলি থিং যেটা আমার কাছে এই প্রসঙ্গে একটা বক্তব্য আছে এই সেমিনারে, আপনার ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ছিলেন ডক্টর হামাদুন তুরি। হামাদুন তুরি ভেরি বিগ প্রোফাইল। উনি একটা বক্তব্য রেখেছেন যে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে করার ক্ষেত্রে তারা কিভাবে সাপোর্ট দিতে পারেন, ওনার কি মতামত আমরা একটু শুনে আসি কেন হামাদুন তুরির কথা। Digital divide. We are bridging the digital divide in terms of telephony. We need to make sure that new divide is created. As for internet, for instance, as for broadband access will be the key for the next decade that just started. I would say that the first decade of this millennium, 2000 to 2010, was the decade of mobile telephony. Yes. Now, the second decade will be the decade of mobile broadband. Broadband specifically, but mobile have proven to be the killer application, because we are always connected today, but always on the move at the same time. Therefore, mobile will take a very important step in that. And the ITU is in the middle of all of this, because ITU does the global spectrum management.
we allocate the spectrum, we allocate this orbital location for satellites, and we do global standards. And we, at the same time, we assist countries lay out their policies for development. And therefore, we are really at a turning point of something big that is coming up. The good news is that there is an equal opportunity for all countries in the world. The important thing is to have a vision, the leaders to have a good vision, a big dream for the country, and of course, the technicians and the technocrats to put in place the right efforts to make those dreams come true and those visions become. উনি মোবাইল ব্রডব্যান্ডের কথা বললেন যে নেক্সট ডিকেড উইল বি ফর দ্যাট। জি, মোবাইল এবং আপনি লক্ষ্য করেছেন সেই জায়গাটাতেই যে মোবাইল ব্রডব্যান্ড মাথার মধ্যে আছে। আমরা এই জন্য কিন্তু গ্রামে আপনার ফাইবার অপটিক্স কেবল নিতে চাই, এবং দ্যাটস দ্য রিয়েল ভিশন যে আপনি আমার কাছে এখন মোবাইল আছে কিন্তু সেটা দিয়ে আমি মেইল চালাচালি করতে পারি, কিন্তু আপনি যদি যে মোবাইল ব্রডব্যান্ডের কথা বলেছেন তখন কিন্তু আমার কেবল লাগবে। আর দ্যাটস দ্য মোস্ট রিলায়েবল ওয়ে অফ ট্রান্সফারিং ডাটা, এবং বাংলাদেশ এই ভিশনটাতে গেছে, এবং গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই ভিশনটা পলিটিক্যালি গ্রহণ করা হয়েছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আজিজ ভাই একটু সাপ্লিমেন্ট করবেন। জি, জাস্ট টু ট্যাগ অন জাব্বার ভাই যেটা বলছে, মোবাইল ইনফ্রাস্ট্রাকচার এটা আমাদের দেশে যেমন আমাদের দেশে 6 কোটি ইয়ে আছে বললেন, সো উই বিকেম দ্য লিডার ইন দিস ইমার্জিং কান্ট্রি। সেটাও ইন দি যেটা এখন আমি বলবো ডিজিটাল বাংলাদেশ, এই যে একটা স্লোগান, এটা দিয়ে we are not becoming a follower, we are becoming a leader in the emerging country. সেই ইন্সপিরেশন, সেই সেন্টিমেন্ট দিয়ে আমরা যেটা যেভাবে সম্ভব মোবাইল ব্রডব্যান্ড, যিনি ডক্টর টরি বলছেন, সেটা ফাইবার অপটিক্স হোক, সেটা এনি আদার ব্রডব্যান্ড মিডিয়া হোক, সেটা দিয়ে সেটা আমাদের খুবই সম্ভব, মোস্ট ডিসিপ্লিন ওয়েতে আমাদের সেটা ইমপ্লিমেন্ট করা। একটা নিদর্শন কিন্তু আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে গত 10 বছরে, অর্থাৎ আপনি ধরুন 98 এর পর থেকে এই যে 2008 সাল বা 10 সাল পর্যন্ত এখন আমরা যদি ধরি, যে তখন কিন্তু এই যে বাংলাদেশে যে মোবাইলে যে বিপ্লব, যে 5 কোটি গ্রাহক এখন, আমরা কিন্তু এই উপমহাদেশে আমাদের মোবাইলের মানে ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা কিন্তু মাত্র 0.3%, 0.3%, যেখানে ইন্ডিয়ার এখন ইন্টারনেট ব্যবহারের আপনার মানে ইয়ে হচ্ছে 7.3%, পাকিস্তানে যেখানে 5.3%। তো আমরা আশা করছি, যেটা আর কি হামাদুন তোড়ে বলেছেন, সেটা হচ্ছে আমরা আগামী দশকে, অর্থাৎ যখন আমাদের ভিশন 2021, এই আগামী 12 বছর, এই আগামী দশকটা আমরা চিন্তা করছি যেটা হবে ইন্টারনেটের বিপ্লবের সময়, ইন্টারনেটের বিপ্লবের যুগ বাংলাদেশে। আর সেটাকেই আমরা রাজনৈতিকভাবে, আমরা সরকারিভাবে আমরা কিন্তু একটা ভিশন এবং সরকারের কাঠামোর মধ্যেও আমরা এই ভিশনটাকে কিন্তু বাস্তবায়নের একটা রূপরেখা কিন্তু আমরা দিয়েছি। আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা একটু মানে একটু জেনারেলাইজ করতে চাই, সেটা হচ্ছে যে শুরুতেই বলেছিলাম যে ডিজিটাল বাংলাদেশ বলতে শুধু কি ওই মোবাইল নেটওয়ার্কের, আইসিটি নেটওয়ার্কের বিস্তার, কম্পিউটার পাওয়া, এটা তো নয় শুধু। এখানে স্বাস্থ্যসেবার ব্যাপার আছে, এডুকেশনের ব্যাপার আছে, এখানে গভর্নেন্সের ব্যাপার আছে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, দুর্নীতি রোধের ব্যাপার রয়েছে, স্বচ্ছতার ব্যাপার রয়েছে। আপনি সংসদ সদস্য, আপনি শেষ বক্তব্য, কারণ সবাইকে আর সময় বেশি দিতে পারবো না, সেটি হচ্ছে যে আপনি সংসদ সদস্য, আপনাদের একটা ওভারসির ব্যাপার আছে, মিনিস্ট্রিগুলো কিভাবে চলে, তারপরে প্রশাসন কিভাবে চলছে, যেখানে বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের জন্য তথ্য অধিকার আইন করেছে। তো ডিজিটাল বাংলাদেশ বলতে তো আমরা সেরকম মানে সেটাই স্বপ্ন দেখি কিনা, না শুধুমাত্র কাগজে কলমে কিছু টেকনোলজির বিস্তারের কথা মনে করছি? অবশ্যই না। এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা কোন স্বপ্ন দেখি, যেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন, যে ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ। আমাদের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের মানুষকন্যা, মানুষের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের একমাত্র নেতা শেখ হাসিনা কিন্তু বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম স্লোগানটি ছিল ভোট ও ভাতের অধিকার, দারিদ্র বিমোচনের হাতিয়ার। আমরা যদি দারিদ্রতাকে দূর করতে চাই, আমরা যদি একটা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চাই, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং বিশ্বায়নের যুগে আমরা আধুনিক প্রযুক্তির বাইরে থেকে, আমরা আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার না করে কোনোভাবেই বাংলাদেশকে দরিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত একটি আধুনিক বাংলাদেশ গড়তে পারবো না।
জব্বার ভাই বলেছেন একদম, আমি প্রথমেই বলেছি, এখনো মনে করেছি, এবং আমি স্পষ্টভাবে বলতে চাই যে কথাটির মধ্যে আপনার একটি আলোচনা ছিল যে আমরা 2021 সালে ডিজিটাল বাংলাদেশ করতে পারবো কিনা। বাঙালি কিন্তু 9 মাসে দেশ স্বাধীন করেছে, অবশ্যই। অতএব 2021 সাল পর্যন্ত আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হবে, আমি এটা বিশ্বাস করি না। বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, আমি দেখব যে 2021 সালে আমরা এই উপমহাদেশের এই ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছি। আমিও তাই মনে করি। ডিজিটাল বাংলাদেশ সেই শুধুমাত্র রাজনৈতিক স্লোগান হিসেবে মনে করছেন না, সেটা কারণ বক্তব্য দেওয়ার সময় তো আমরা অনেক বক্তব্য দিচ্ছি, বক্তব্য যে এই যে রিয়ালিটি, আর আমাদের উপায় নাই এটা ছাড়া। আসলে উই নিড টু কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড, উই নিড টু ব্রিং আওয়ারসেলফ ইন দ্য গ্লোবাল স্টেজ, এন্ড সেই যে উই নিড টু রিয়েলি দ্য ডিজিটাল ডিভাইডের গ্যাপটা অনেক ক্লোজ করতে হবে, বৈষম্যটা দূর করা, এবং সেই প্রত্যেক কৃষকের হাতেও সেই ব্রডব্যান্ড যে অ্যাপ্লিকেশনের যে একটা উপকারিতা সেখানে পৌঁছে দেওয়া, এটা সম্ভব এই ড্রাইভটা দিয়ে। সেটা স্বপ্ন হিসেবে একটা কথা বলে শেষ করব জাহির ভাই, সেটা হচ্ছে যে জয় ভাইয়ের যে প্রেজেন্টেশন ছিল তার শেষে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটার উদ্বোধন করেন, তখন কিন্তু পেছনের ব্যানারে একটা কথা এসেছিল, আপনি দেখেছেন, যে বিল্ডিং জেনারেশন জিনিয়াস। তো আমরা সেই জিনিয়াস জেনারেশন গঠনের জন্যই শুধু এখন ডিজিটাল বাংলাদেশ শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, জননেত্রী শেখ হাসিনার স্লোগান নয়, এটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, তরুণ প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান ডিজিটাল বাংলাদেশ। এবং ইনশাআল্লাহ বাঙালি বীরের জাতি, এবং এই বীরের জাতি বারবার প্রমাণ দিয়েছে, আগামীতেও ডিজিটাল বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করব। ধন্যবাদ আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরাও সেটাই আশা করতে চাই যে একটি সরকারের রাজনৈতিক দর্শন থাকবে, লক্ষ্য উদ্দেশ্য, রাজনৈতিক ইশতেহার থাকবে, সেটি তো সরকারের বিষয়, কিন্তু সাধারণভাবে দেশের মানুষ, এই 15-16 কোটি মানুষ, তাদের ভাগ্য বদলের জন্য একটি নতুন কিছু, নতুন প্রচেষ্টা, সমৃদ্ধির চেষ্টা, সেটার মধ্যে যদি এই স্লোগান, এই দর্শন যদি আমাদের কাজে লাগে, এবং সেটাই হচ্ছে আমাদের বড় সাফল্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার সঙ্গে আমাদের আগামী দিনে আমাদের ভাগ্য জড়িত, এবং এর মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ দেশ এবং অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি দেশ যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হব। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।